আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ফোন দিয়েছেন একটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে ইনডেক্স আর কতটুকু পড়তে পারে। আমি ২ টা বিষয়ে কথা বলব। একটা হচ্ছে ইনডেক্স কতটুকু পড়তে পারে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আপনাদের করণীয়টা কি? আপনারা কী করবেন? বিশেষ করে যারা ট্রেড করেন বা করতেছেন তাদের জন্য। প্রথমেই আসি ইনডেক্স নিয়ে। এই বিষয়টা নিয়ে আমি পরে আসি। তার আগে আমি অন্য একটা ব্যাপার নিয়ে আসি। সেটা হচ্ছে টোটাল ইনডেক্সটা নিয়ে আমি আসি। এটা হচ্ছে এখানে এটা ফ্লোর তোলার পরের ঘটনা। ফ্লোর তোলার পরে পড়ছিল এখানে। এরপর পড়ার পরে মার্কেট মেকাররা সাপোর্ট দিয়ে এখান পর্যন্ত নিয়ে গেছিল। এই গল্পটা হচ্ছে শিবলি কমিশনের সময়। এটা হচ্ছে সম্ভবত গত বছরের ফেব্রুয়ারি। আমি যেখানে এখন টিকমার্ক দিলাম, এটা হচ্ছে গত বছরের ফেব্রুয়ারি। এরপর থেকে পড়া আরম্ভ। এ ফ্লোরের পর পড়ছে এখানে। এখানে 5ই অগস্ট আসলো। 5ই অগস্ট আসার পরে আবার উঠলো। তারপর রাশেদ মাকসুদের পর এই গল্প। এটা হচ্ছে রাশেদ মাকসুদের গল্প। এই সিনারিওটা আমি আবারও বলি, এই সিনারিওটা হচ্ছে রাশেদ মাকসুদের গল্প। এখন ইনডেক্স তার সমস্ত সাপোর্ট মানে ভয়ঙ্করভাবে ভেঙে ফেলছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। নাই 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 মানে একদম। এটাও যদি আমি বলি ঠিক, মানে এইভাবে কিন্তু 2010 সালেও মার্কেট পড়ে নাই। 2010 সালেও মার্কেট এভাবে পড়ে নাই। এর পিছনে অনেক গল্প, অনেক কিছু ঘটে গেছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইনডেক্স কতটুকু পড়বে সেটা আমি বলতেছি, কিন্তু পড়ার সম্ভাবনা আছে। এই যে এতটুকু পতন, প্রায় 6,700 থেকে এখন 4,736, 6,400 থেকে 4,736, এই যে ঘটনাটা, এই জায়গার মধ্যে আমি যদি আবারও বলি আপনাদেরকে, এই জায়গাটা এইখান থেকে এর মধ্যে যারা ট্রেডিং করছেন, যারা খুব দ্রুত প্রফিটের আশায় শেয়ার এন্ট্রি নিয়েছেন, তারা 50 থেকে 60% প্রফিট লস করছেন। প্রায় 90 থেকে 95% বিনিয়োগকারী এই ঘটনার মধ্যে, এই ইনডেক্সের মধ্যে। আর যারা উত্তরা ব্যাংক, ইবিএল, পূবালী ব্যাংক, ব্রাক ব্যাংক, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল, এই টাইপের শেয়ার, যারা স্কয়ার ফার্মা, এই টাইপের যারা শেয়ার কিনছেন, তারা শুধু ডিভিডেন্টের দরকার নাই, তারা অন্তত 20 থেকে 25% ক্যাপিটাল গেইন করে বের হয়েছেন এই ইনডেক্সের মধ্যে। আপনারা যে পতন দেখতেছেন 6,400 থেকে 4,736, যোগ বিয়োগ করে নেন কতটুকু পড়ছে। এইখানে আমি যে স্টকগুলোর কথা বলছি, যারা এখানে সময় মতো ঠিক মতো বুঝে শুনে, যে নামগুলো বললাম একটু আগে স্টকগুলোর, ব্যাংক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কয়েকটা স্টকের নাম বলছি, এই স্টকগুলোই ঘুরে ফিরে আসবে, বারবার বলার মধ্যে এগুলো আসবে, কারণ এর বাহিরে তেমন কোনো ভালো স্টক নাই মার্কেটে। তো এই স্টকগুলোতে অন্তত 15 থেকে 20%, 25%ও কিছু কিছু ক্ষেত্রে প্রফিট করে গেছে এই পতনের মধ্যেও। তো এটাই হচ্ছে মূল কথা। আর যারা ট্রেড করছেন, তারা এই ইনডেক্সের মধ্যে 95% বিনিয়োগকারী, তার পোর্টফোলিও 60 থেকে 70% নাই হয়ে গেছে। সত্য, একবারে পরিষ্কারভাবে এটা সত্য। এখন ইনডেক্স আর কতটুকু পড়তে পারে এই বিষয়ে আসি, বা আপনারা এখন ট্রেড কীভাবে করবেন। যারা ট্রেড করেন, আপনাদেরকে তো আপনারা করবেনই এটা, কারণ এটাই তো মার্কেট মেকারদের, যারা কারসাজিকারক, তাদের জন্য সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা, যে আপনাদেরকে ট্রেডিংয়ের মধ্যে নিয়ে আসবে। কারণ তারা পদ্মা, মেঘনা, যমুনা অয়েল, উত্তরা ব্যাংক, ইবিএলের দাম বাড়াবে না, তারা বাড়াবে যেগুলোর দাম, যাতে আপনারা এখানে মনস্তাত্ত্বিকভাবে এই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নিয়ে ফেলেন, ওগুলোই তারা বাড়াবে। তো আপনারাও যাচ্ছেন এখানে। তো এখন ইনডেক্স কতটুকু পড়বে? ইনডেক্স আসলে সবাই ধারণা করতেছে যে 4,500 থেকে 4,700 এই সিস্টেমের মধ্যে, মানে এই জায়গার মধ্যে ইনডেক্স মূলত পড়তে পারে। কিন্তু আমার কাছে হতে পারে 4,500তে আসতে পারে, কিন্তু আমি যেটা মনে করি 4,700তে গিয়ে এখন চলতেছে 4,736। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আর
36 পয়েন্টের মতো হয়তো মাইনাস হতে পারে, বা 40-50 যাই হোক, মানে এর মধ্যে মাইনাস হয়ে আবার মার্কেট ব্যাক করবে বলে আমি ধারণা করি। এটার একটা কারণ হচ্ছে আপনার লেনদেনটা এই মুহূর্তে প্রায় 250 কোটি টাকার নিচে চলে আসছে। আজকে 235 কোটি টাকার লেনদেন হলো, তার মানে 250 কোটি টাকার নিচে লেনদেন চলে আসছে। যেহেতু লেনদেন চলে আসছে, সুতরাং মার্কেট এখন এই মুহূর্তে আর নিচে আসার সুযোগ নাই, মানে ভলিউম নাই, নিচে এসে কি করবে। আর এইখানে যতটুকু আমি বুঝি, এই যে এই জায়গাটাতে যেহেতু এটা সাপোর্টটা ভেঙে নিচে চলে আসছে, অন্তত এই জায়গার মধ্যে, এই কতটুকুর মধ্যে বড় বিনিয়োগকারী যারা, তারাও কিছু করতে পারে নাই। আর এখন কিছু করার সুযোগও নেই, তাদেরও কিছু করার সুযোগ নাই। এখানে 5-6টা, তারা তো কিছু করতে হলে শেয়ারের দাম বাড়াতে হবে। বড় বিনিয়োগকারীরা কারসাজি কখন নিচে ফেলায়, সেটাও কারসাজি, সেটা করে মূলত আপনার শেয়ার কালেকশন করার জন্য। কিন্তু কালেকশন করে তো সে প্রফিট করতে হলে তাকে তো শেয়ারটাকে তুলতে হবে, সেটা তো হচ্ছে না। তার মানে তারাও প্রফিট করতে পারছে না। হয়তো তারা শেয়ার কালেকশন করছে, কিন্তু এই কালেকশন করে তারা তো বসে আছে, তারা তো শেয়ারগুলোকে তুলতেছে না। যেহেতু তুলতেছে না, সুতরাং তারাও প্রফিট করতে পারতেছে না। যাই হোক, এখন ইন্ডেক্স কতটুকু পড়তে পারে, ইন্ডেক্স আমি এভাবে পড়ে, যেহেতু এই সাপোর্টটা ভেঙে এখান থেকে এইখানের পরে গিয়ে উঠছে এখানে, আবার এখান থেকে আর উঠে নাই, আমি আমার এখানেই শেষ হওয়ার কথা ইন্ডেক্স আমার মতে, মানে 4700-তে শেষ হয়ে যাওয়ার কথা। এরপর এখান থেকে ব্রেক করে আপাতত 5000, 5100, 5200 এর মধ্যে, 5000-এর মধ্যে, মানে এই রেঞ্জের মধ্যে থাকবে বলে আমি মনে করি। এই রেঞ্জের মধ্যে ইন্ডেক্স, আমি যদি আবারও বলি, এই রেঞ্জের মধ্যে থাকবে। কেন এই রেঞ্জের মধ্যে থাকবে? এই জায়গাটার মধ্যে বড় বিনিয়োগকারীরা কিছু করতে পারে না, তাদেরকে যদি কিছুটা প্রফিট টেক করতে হয়, তাহলে তারা ইন্ডেক্সকে এখানে নিয়ে আসতে হবে। সো আমি মনে করি যে 4700-তে ইন্ডেক্স থেমে যাবে। অনেকে 3000 লেখেন, 3500 লেখেন, এখানে ইন্ডেক্স চলে আসবে। আসলে 3000 ইন্ডেক্স আসার মতো কিছু নাই। কেন নাই? আপনি যদি ব্যাক্সমিকো লিমিটেডের ফ্লোর তুলে দেন, তাহলে ইন্ডেক্স 3000-এই আছে। আপনি তুলে দিলেই পরের দিনে 3000-এ চলে আসবে, সমস্যা না। পরের দিন বলতে এক সপ্তাহের ভিতরে 3000-এ চলে আসবে, কোনো সমস্যা নাই। তো 2020 সালের গল্প অনেকে বলেন যে 2020 সালে ইন্ডেক্স তো 3500-তে থেকে তারপর উঠছে। আসলে 2020 সালের পর অনেকগুলা কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হয়েছে, মার্কেটের সাইজ বড় হয়েছে, তার ক্যাপিটাল বড় হয়েছে। সুতরাং এইখানে এখন যে অবস্থা আছে, এই অবস্থায় আসলে 3500-এর মধ্যে ইন্ডেক্স আছে তখনকার প্রেক্ষাপট যদি বিচার করা হয়। তো সুতরাং আমার কথা হচ্ছে একেবারে ফাইনাল, সেটা হচ্ছে 4700 থেকে 4500, মানে 4700, 600 বা 500 যাই হোক, এর মধ্যে থেকেই ইন্ডেক্স ঘুরে যাবে। এই মুহূর্তে যারা এন্ট্রি নিচ্ছেন, দেখে শুনে বুঝে এন্ট্রি নিচ্ছেন, তারা নিশ্চিন্তে প্রফিট করবেন, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবার আপনাদেরকে কিছু পরামর্শ দিই আমি, সেটা হচ্ছে এই পরামর্শগুলো হচ্ছে আপনারা এখন যারা ট্রেড করেন, ট্রেড করা উচিত না, কিন্তু যারা ট্রেড করেন আসলে কি করবেন আপনারা? ট্রেডিং করে খুব বেশি প্রফিট, মানে ট্রেডের থেকে ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট পাওয়া যায়। পুঁজিবাজারে ট্রেডের থেকে ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট পাওয়া যায়। আমরা হয়তো ইনস্ট্যান্ট ট্রেড করে কিছু টাকা পেলে অনেক খুশি হয়ে যাই যে আমরা কিছু টাকা পাইছি, যাক আমার মনে হয় আমি অনেক কিছু জানি মার্কেট সম্পর্কে, এই কারণে তো পাইলাম, অনেকে তো লস করে, আমি তো পাইছি কিছু, নিজেকে একটু মানে মানে সাহসী মনে হয় এবং বুদ্ধিমান মনে হয়। কিন্তু আসলে ফলাফল যেটা, বুদ্ধিমান তারাই যারা আসলে ইনভেস্টমেন্ট করে চুপচাপ বসে থাকে। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা ট্রেড করেন তারা আসলে 2-3% গ্যাপ পাইলেই প্রফিট করে বের হয়ে যেতে হবে। একেবারে সহজ কথা, সেটা হচ্ছে আপনারা যদি এই মুহূর্তে 2-3% গ্যাপ পান, তাহলে আপনারা বের হয়ে যাবেন। আর একেবারে টাইট এই মুহূর্তে আসলে প্রফিট করা, মানে আপনি ট্রেড করে প্রফিট করা হচ্ছে, আমি আগেও বলছিলাম যে এই মুহূর্তে ট্রেড করে প্রফিট করাটা হচ্ছে আপনার আপনি আমেরিকার সাথে যুদ্ধ করা, বাংলাদেশ আমেরিকার সাথে যুদ্ধ করা। তো ওই পরিস্থিতিতে যতটুকু সম্ভব প্রফিট আপনারা করে নেবেন, তবে 2-3% গ্যাপে বেশিরভাগ শেয়ার বসে থাকবেন না যে ওইখানে যাবে, কারণ এটা হবে না। কেন? ভলিউম নাই, যার কারণে এটা হবে না। তো ইন্ডেক্স হয়তো 4700 এসে থামবে, আমার ধারণা 4700, 4600 যাই হোক, এখানে থামবে, এখান থেকে ব্রেক করে উপরে যাবে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব শর্টে প্রফিট টেক করবেন। ভালো থাকবেন সবাই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে
আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।